নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আরো একবার আপনাদের স্বাগত। এই মুহূর্তে নজর রাখবো সংবাদের দিকে। পঞ্চায়েত নির্বাচন আসন্ন, তার আগে সরকারের উপর চাপ বাড়াতে এবার মাঠে নামলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। মথার বিধায়ক পঞ্চায়েতের আগে অনুপ্রবেশ ইস্যুতে সামনে রেখে এবার তিনি মাঠে নামলেন। পঞ্চায়েতের আগে অনুপ্রবেশ ইস্যুতে সরকারের উপর চাপ বাড়ালেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। আত্মসমর্পণকারী জঙ্গিদের চুক্তি অনুযায়ী পুনর্বাসন দেওয়ার দাবি তুললেন। আজ শুক্রবার এডিসি এলাকায় ইনার লাইন পারমিট চালুর দাবিতে রাজ্য রাজনীতিতে এক প্রকার নয়া ঝড়। তবে যদি একটু পেছনের দিকে আমরা ফিরে যাই, তাহলে আমরা দেখেছিলাম যে রাজ্যে 1988 যখন সাল, সেই 88 সালে দাঁড়িয়ে টিএনভি জঙ্গি সংগঠনের সাথে চুক্তি হয় ভারত সরকারের। পুনর্বাসনের দাবি থেকে শুরু করে যারা জঙ্গি জীবন থেকে ফিরে স্বাভাবিক জীবনে আসছেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে চুক্তি হয়েছিল ভারতের, কিন্তু তারপর থেকে সঠিকভাবে পুনর্বাসন দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ তুলেছেন আজকে রঞ্জিত দেববর্মা। 88 পর আবারও এলো 1993 সাল। 1993 সালে তখন আবারও ভারতবর্ষের সাথে চুক্তি হয় এটিটিএফ নামক জঙ্গি গোষ্ঠীর। ঠিক সেই সময়ও একইভাবে আত্মসমর্পণকারী জঙ্গিদের পুনর্বাসন দেওয়া হবে, এই যুক্তিতেই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সাথে, কিন্তু তারপরও সঠিকভাবে তাদেরকে পুনর্বাসন দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ রঞ্জিত দেববর্মার। এছাড়াও শুধু এখানেই তিনি থেমে থাকেননি। মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা রাজ্যপালের সাথে আজকে যখন সাক্ষাৎ করেছেন, বেশ কিছু দাবি তিনি তুলেছেন, স্মারকলিপি প্রদান করেছেন সেই দাবির ভিত্তিতে। আর যে স্মারকলিপির মধ্যে উল্লেখযোগ্য রয়েছে আরো একটি দিক, তা হলো 71 সাল, 1971-এর মুক্তিযুদ্ধ। আমরা সকলেই জানি যে মুক্তিযুদ্ধতে অনেক অনেক মানুষ বাঁচার তাগিদে, জীবন রক্ষার তাগিদে ছুটে এসেছিল ভারতে প্রাণ নিতে বাংলাদেশ থেকে। সেই মুক্তিযুদ্ধের পর মার্চ মাস অর্থাৎ 25 মার্চের পর যারা ভারতে এসেছেন তাদেরকে ফেরত পাঠাতে হবে, এমনটাই দাবি করেছেন মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। মথার বিধায়ক রঞ্জিত দেববর্মার আজকের একের পর এক দাবি, একের পর এক বক্তব্যকে ঘিরে রীতিমতো রাজ্য রাজনীতি এখন উত্তাল এবং প্রশ্নের ঝড় বইছে চারি চতুর্দিকে। দিল্লিতে যখন সরকার গঠনের তৎপর বা তোড়জোড় শুরু হয়ে গেছে, রাজ্যে তখন দেখা যাচ্ছে ঠিক নতুন ইস্যু, নতুন চাপ সরকারের উপর। ইনার লাইন পারমিট থেকে শুরু করে পুনর্বাসনের দাবি থেকে শুরু করে ফেরত পাঠাতে হবে 71-এর 25 মার্চের পর ভারতে অন্তর্ভুক্তকারীদের, এমনই বেশ কিছু দাবি তুলেছেন রঞ্জিত দেববর্মা। আজ শুক্রবার রাজ্যপালের সাথে দেখা করে তার যে পুনর্বাসনের দাবি থেকে শুরু করে যে স্মারকলিপি তারা প্রদান করেছে যে সংগঠনের হয়ে, ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস পিপলস কাউন্সিল, সেই সংগঠনের পক্ষ থেকে রঞ্জিত দেববর্মার ঠিক কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট মানে কাউন্সিল আর কি, টিওআইপিসি তরফ থেকে আজকে গভর্নরকে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করতে আসছি। আমাদের শিডিউল মতো ঠিক টাইমে 12টায় আমরা এখানে পড়ছি যে 1993 সনে এটিটিএফ এর সঙ্গে এবং 1988 সনে টিএনভির সঙ্গে যে চুক্তিটা হয়েছিল, অনেক যে রাইটেন যে কমিটমেন্ট দিয়েছিল গভর্নমেন্ট, ওইটা ইমপ্লিমেন্ট হয়নি এখনো। এই বিষয়গুলি আমরা আজকে ওনার কাছে তুলে ধরছি। আর সেকেন্ড রইল যারা সারেন্ডার করছে বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সির কাছে, বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেল, আর্মির কাছে, তাদের গভর্নমেন্ট আজ পর্যন্ত রিকগনাইজ করেনি এবং তাদেরকে কোনো গভর্নমেন্টের যেটা স্কিম আছে, যে গাইডলাইন আছে, সেভাবে তাদেরকে এখন পর্যন্ত করেনি। গভর্নমেন্ট প্রতিটা আমাদের যে চুক্তি আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি, উনি এটা দেখছেন এবং সময় নিয়েছেন এবং প্রতিটি বিষয়ে উনি পুঙ্খানুপুঙ্খভাবে ওটা উনি জানতে চেয়েছে, আমরা সেটা ব্যাখ্যা দিয়েছি এবং উনি মনোযোগ সহকারে এটা শুনছেন এবং এটার ব্যাপারে উনি ইনিশিয়েটিভ নেবেন বলে আমাদেরকে কথা দিয়েছে। দাবিটা আমাদের মেমোরেন্ডাম আছে, আপনাদেরকে আমরা কপিটা দিয়ে দিব। মেমোরেন্ডাম দাবিটা আমাদের যেগুলি ইমপ্লিমেন্ট হয়েছে না চুক্তিতে, সেটাই আমরা দাবি করছি, আমাদের বাইরে কোনো দাবি নাই আমাদের। কতজন ছিল আপনারা, মানে এখানে যে চাকরি তো পাননি, রাজ্যপালের সঙ্গে দেখা করা যায়, কতজন চাকরি ছিল এখনো চাকরি পাননি আপনারা? এরকম আমাদের প্রায় যারা বিভিন্ন অর্গানাইজেশনে, আমাদের টিওআইপিসি তো বিভিন্ন সংগঠন যারা আজকে জঙ্গলে গিয়ে যারা ফিরে আসছে, তাদের ইয়ে নিয়ে তাদেরকে প্রায় 8,000-এর উপর এবং এখনো পাইনি যারা সারেন্ডার করার পর, এবং যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, যারা স্বাভাবিক জীবনে ফিরে এসে। এবং এটা আমরা গভর্নরকে জানাচ্ছি, আমরা কয়েকদিন পরে আবার চিফ সেক্রেটারিকে জানাবো। আমরা একে মিশ্রকে দিল্লিতে গিয়ে আমরা সেখানেও ডেপুটেশন দিয়েছি, নর্থ ইস্ট অ্যাডভাইজারকে ওনাকে বলেছি যদি আমাদের চুক্তি কার্যকরী না হয় আমরা কিছুদিনের ভিতরে আমাদের মুভমেন্ট করব। আমরা স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলব, যেটা আরএসএস হয়েছে, যেটা বজরং বলি, যেটা ত্রিপুরী সেনা বিজয় রাঙ্কাল করেছিল, যেটা
করেছিল কি না বলে এ, গণমুক্তি পরিষদ শান্তি সেনা করেছিল, সেরকম স্বেচ্ছাসেবক বাহিনী আমরা করব আমাদের ডেমোক্রেটিক মুভমেন্টের জন্য। সেটা আমরা মোটামুটি এই মেমোরেন্ডামের পরে আমরা অপেক্ষা করবো কিছুদিন, তারপরে আমার মাঠে নামবো। রাজ্যপাল মহাশয় কি বললেন? রাজ্যপাল উনি বিষয়টা আজকে অনেক সময় নিয়েছেন, 2 ঘন্টার উপর উনি সময় নিয়েছেন, এবং প্রতিটি পয়েন্ট যেটা ইমপ্লিমেন্ট হয়েছে এই বিষয়ে উনি জানতে চেয়েছেন, এবং এই বিষয়ে আমরা ব্যাখ্যা দিয়েছি আমাদের মতো। উনি এটা দেখবেন এবং গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করবেন, এবং বিভিন্ন যেগুলি বিষয় এগুলি যেখানে যেখানে প্রয়োজন উনি এই বিষয়ে চিঠি লিখবেন এবং ওনাকে দেখে উনি কথা বলেন। মূল কি বিষয় রয়েছে? মূলটা হয়েছে যে এটিএফ চুক্তি 1971 সালে 25শে মার্চে পরে যারা বাইরে থেকে আসছে, সে উপজাতি হইতে পারে উপজাতি হইতে পারে, যারা আছেন তাদেরকে আইডেন্টিফাই করে এখান থেকে তাদের দেশে ফিরে দেওয়া। আর দ্বিতীয়ত হয়েছে যে ইনার লাইন পারমিট সারা ত্রিপুরায় চালু করার এই দাবিটা আছে। আর যারা সালেনার করছে বিভিন্ন সময় শুধু করে যেন 3 জন 5 জন শেয়ার পেবে, যারা এখনো গভর্নমেন্টের গাইডলাইন অনুসারে কোনো সহযোগিতা পায়নি, গভর্নমেন্টের কোনো স্কিমের সুবিধা পায়নি, তাদের এই বিষয়টা আমরা হাইলাইট করছি। কারা কারা ছিলেন আজকে ডেপুটেশন? আজকে আমাদের এখানে আমাদের টিওআইপিসি প্রেসিডেন্ট মতিলাল দেববর্মা, দনু কলই, তারপর বাহাদুর ত্রিপুরা, তারপর আশিরাম রিয়াং, রবীন্দ্র রিয়াং সহ আরো যারা এখানে বাইরে আসেন। আপনারা শুনলেন সেই জায়গায় মথার পক্ষ থেকে বিধায়ক রঞ্জিত দেববর্মার বক্তব্য। 1993 সাল এটিটিএফ এর সাথে এটিটিএফ জঙ্গি গোষ্ঠীর সাথে ভারতের যখন চুক্তি হয়, ঠিক সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও, এবং তার পাশাপাশি 1988 সাল সেখানেও একইভাবে টিএনভি জঙ্গি সংগঠনের সাথে ভারত সরকারের চুক্তি হয়। তখন প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন রাজীব গান্ধী। তাই সেই সময় দাঁড়িয়ে আজকের পর্যন্ত 2024 সালে দাঁড়িয়ে যারা এখনো পর্যন্ত সঠিকভাবে পুনর্বাসন পায়নি, সেই চুক্তির ভিত্তিতে চুক্তির দাবিতে সেই জায়গাতে আজকে তাদের কে সঠিকভাবে পুনর্বাসনের দাবিতে এবার সরব হয়েছেন রঞ্জিত দেববর্মা। এই মুহূর্তে দাঁড়িয়ে যে বক্তব্য আমরা শুনলাম, তাতে করে রাজ্য রাজনীতি আরো একবার প্রশ্নচিহ্নের মুখে। এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে আইনজীবী মঙ্গল দেববর্মা। মঙ্গলবাবু, নিউজ ভ্যানগার্ডের লাইভে আপনাকে স্বাগত। মঙ্গলবাবু, আজকে রঞ্জিত দেববর্মা মথার বিধায়ক, তার যে বক্তব্য, তার যে মেমোরেন্ডাম আমরা দেখেছি রাজ্যপালের সাথে দেখা করে, হঠাৎ করে এই সময়ে দাঁড়িয়ে তারই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? সিদ্ধান্ত বলতে মানে কি ওরা কি মানিয়ে দিয়েছে, মেমোরেন্ডামটা কি দিয়েছে? তার যে দাবি রয়েছে তার মধ্যে 1993 সালে যখন জঙ্গি গোষ্ঠীর সাথে ভারতের চুক্তি হয়েছিল এটিটিএফ জঙ্গির সাথে, এবং 1988 সালে টিএনভি জঙ্গি গোষ্ঠীর সাথে যখন ভারতের চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে যা যা দাবি দেওয়া ছিল তার মধ্যে পুনর্বাসন বা সঠিকভাবে তাদেরকে পুনর্বাসন দেওয়া হচ্ছে না সেই চুক্তি অনুসারে, এই গেল এক দাবি। দ্বিতীয়ত তাদের রয়েছে 71-এর পর যারা 71-এর 25 মার্চের পর যারা এসেছে তাদেরকে পুনরায় পুশব্যাক করতে হবে। তৃতীয়ত হচ্ছে ইনার লাইন পারমিট করতে হবে এডিসি এলাকায়। এই যে 3-4টে দাবির কথা তিনি তুলে ধরেছেন, তা কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথমত হচ্ছে ওদের যে মানে দাবি দেওয়া, এগুলো তো ওদের নিজস্ব ব্যাপার, ওখানে আমি কিছু বলবো না। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন আপনি যে বলেছেন, এখানে 2টা এগ্রিমেন্টের কথা বলেছেন, অ্যাকর্ডের কথা। একটা হলো 1988, এটা হলো টিএনভি অ্যাকর্ড, যেটা ডিজেল আঙ্কল ট্রাইপার্টেড অ্যাকর্ড বলে ওইটাকে। ট্রাইপার্টেড অ্যাকর্ডের ভিত্তিতে 1988-এ ওখানে যে মেজর তাদের যে ইয়ে ছিল, কি বলে যে অ্যাকর্ডটা ছিল আর কি, এর মধ্যে 3টা কনস্টিটিউয়েন্সি, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওইটা এসটিদের জন্য রিজার্ভ হয়েছিল। আর রিগার্ডিং যেটা ইনফিলট্রেশন, যেটা ইলিগেল যে মাইগ্রেশনের ম্যাটারটা, ওখানে ইনফিলট্রেশন যে আমাদের যে ইন্টারন্যাশনাল বর্ডার আছে, এই বর্ডারটাকে আরো কিভাবে মেজারমেন্ট ইনশিওর করা যায়, আরো শক্তভাবে এটাকে স্ট্রেনথেন করা যায়, ওইটা নিয়ে ওখানে ওই চুক্তির মধ্যে ছিল। ওখানে এটা হচ্ছে টিএনভি অ্যাকর্ডের মধ্যে, এবং যার অ্যাকর্ডের ভিত্তিতে আজকালের যে বর্ডার ফেন্সিং গুলো হচ্ছে, হয়তো সেই ওখানে যে কি বলে টিএনভি অ্যাকর্ডের ভিত্তিতে কিন্তু এইগুলো হয়েছে। আর দ্বিতীয়ত যে মানে 93 যে এটিটিএফ এর যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট হচ্ছে এটিটিএফ বলতে ওইটা হচ্ছে অল ত্রিপুরা ট্রাইবাল ফোর্স। ওইটা ললিত দেববর্মার নেতৃত্বে ছিল। ওইখানে 93-তে যে এগ্রিমেন্ট হয়েছিল,
এটা তৎকালীন মুখ্যমন্ত্রী দশরথ দেব এবং বৈদ্যনাথ মজুমদার এর উপস্থিতিতে, তখন আমাদের চিফ সেক্রেটারি ছিলেন এম দামোদরন, ওদের প্রেজেন্সে এগ্রিমেন্ট হয়েছিল। ওই এগ্রিমেন্টের কিন্তু মোটামুটি যদি দেখি, তাইলে পরে যে বিষয়টা আপনারা বলছেন এখন, যে গভর্নর সাহেবের ওইখানে গিয়ে যে রিপ্রেজেন্টটা দিয়েছে, ওই ম্যাটারটা ওইখানে কিন্তু কম বেশি কিন্তু ওইখানে এটার আনসারটা আছে। কিরকম? যেমন যে আপনারা বলছেন যে ইনার লাইন পারমিট, আসলে এই যে ইনার লাইন পারমিটটা, এটা তো চট করে তো এটা ইনার লাইন এখন হয়নি। ইনার লাইনটা এসেছে, এটা আমাদের বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন 1873, ওই রেগুলেশনের ভিত্তিতে ইনার লাইন পারমিট আমাদের অবিভক্ত কি বলে এটা, তখন ব্রিটিশ ভারতে এটা চালু ছিল। এবং ওই সময় এইগুলা শুধুমাত্র যদি বলি যে এটা বেঙ্গল ডিস্ট্রিক্ট বলতে কোনগুলো ছিল তখন, এগুলো কামরূপ ছিল, তখন দারাং ছিল, নোয়াগাঁও ছিল, শিবসাগর, লক্ষ্মীমপুর, গারো হিলস, খাচি এবং জয়ন্তে হিল, নাগা হিলস, এইগুলো ছিল তখনকার ওই সময়ের যে 1873 সালে যে রেগুলেশন। এখন পরবর্তী সময়ে এগুলো ধীরে ধীরে এসে আমাদের ইন্ডিয়াতে কি বলে এগুলো চালু হয়। এখন অব্দি যদি আমরা এই যে ইনার লাইন পারমিট এই বিষয়টা, এগুলো যদি দেখি আজকে অব্দি আমাদের দুই ধরন ভাবে ইন্ডিয়াতে এটা প্রটেক্টেড করে, একটা হচ্ছে প্রটেক্টেড আর হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া। ওই দুইটা এরিয়া আমাদের এখানে আইডেন্টিফাই করা আছে আমাদের ইন্ডিয়াতে। একটা হলো যে ফরেনার প্রটেক্টেড এরিয়া অর্ডার 1958 নামে একটা আমাদের আইন আছে, এবং ইনার লাইন পারমিট হচ্ছে যে আমি যে বললাম যে মঙ্গলবাবু সবটাই বুঝছি, কিন্তু আমি একটু সংক্ষেপে আমি একটু বলছি এখানে। তো এগুলো হচ্ছে ইনার লাইনের বিষয়টা। তো এখন যে মানে এই ইনার লাইনের বিষয়টা যে 1993-তে প্যাটিটিভ অ্যাকর্ডের ভিত্তিতে ওখানে কিন্তু ওই যে আমি যে এগ্রিমেন্ট বলেছিলাম যে সাইন হয়েছে, ওই সাইনে কিন্তু ওইটা তাদের একটা মানে ছিল, বিষয় ছিল। ওখানে যে ইন্ট্রোডাকশন ইনার লাইন পারমিট, এখানে ত্রিপুরা গভর্নমেন্ট ওই এগ্রিমেন্টের ভিত্তিতে ওরা বলেছিল যে আমরা এই যে তাদের যে ডিমান্ড, ইনার লাইন পারমিটের যে ডিমান্ড, সেই ইনার লাইন পারমিটের ডিমান্ড তো সেই 1967 থেকে চলে আসছিল আমাদের রাজ্যে। তো এই ডিমান্ড গুলো বিষয় নিয়ে ইন্ডিয়া গভর্নমেন্টকে স্টেট গভর্নমেন্ট খুব যাচাই করে এটা বিষয়টা নিয়ে দেখবে। মঙ্গলবাবু এখানেই প্রশ্ন যে সামনেই লোকসভার পেরোতে না পেরোতে এবার পঞ্চায়েত ভোট রয়েছে দোরগোড়ায়, আর এই পঞ্চায়েত ভোটের আগেই কেন তাহলে ইনার লাইন পারমিট নিয়ে মুখ খুললেন মথার বিধায়ক? এর আগে কেন হলো না, হঠাৎ করে এই মুহূর্তে কেন করছেন? না, এটা হলে তো তাদের বিষয়, এটা যে কোনো সময় দেখে উঠাইতে পারে, এটাতে কোনো মানে নেই, কোনো বাধা বা থাকার কথা না আইনগত ভাবে। এবং আরেকটা যে বিষয় আপনি বলেছেন যে ওই যে 25শে মার্চ 1971 যে বিষয়টা, এই বিষয়টাও কিন্তু ওই যে এগ্রিমেন্টে যে 93 এগ্রিমেন্টে ওখানে একটা স্পষ্ট লেখা ছিল যে 25 মার্চ 1971 সালের পরবর্তী সময় যারা বাংলাদেশ থেকে বাংলাদেশি ফরেন ন্যাশনাল হিসেবে আমাদের মানে এসেছে, তাদেরকে ব্যাক করে দেওয়া হবে, সেন্ডিং ব্যাক করে দেওয়া হবে বাংলাদেশে। এরকম কিন্তু ওই এগ্রিমেন্ট ছিল। এবং যাদের কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই, আইনগত কোনো কাগজপত্র নেই, তাদেরকেও ফেরত পাঠিয়ে দেবে। তাহলে কি মঙ্গলবাবু এই বক্তব্যের মধ্য দিয়ে কোথাও গিয়ে সিএ এর বিরোধিতা করছেন মথার বিধায়ক? অর্থাৎ সুকৌশলে কি তিনি এটা সিএ এর বিরোধিতা করলেন আজকের দিনে দাঁড়িয়ে? হ্যাঁ, এখন একটু প্রশ্ন হচ্ছে যে সিএ এর যে ম্যাটারটা, সিএ এর ম্যাটারটা এখানে দুইটা পার্ট আছে। যদি আমরা শুধু পার্টিকুলার রিলেটেডটা দেখি, সিএ তে একটা জায়গাতে বলা আছে যে এই যে সিএ এর যে আইনটা, যেটা আমাদের 2019 সালে যে আইন হয়েছে সিএ, এটা ওখানে অ্যামেন্ডমেন্টের ভিত্তিতে ওখানে বলা হয়েছে যে আসাম, মেঘালয়, মিজোরাম অথবা ত্রিপুরার যে 6 শিডিউলের ভিতরে যারা আছে তাদের মধ্যে এটা হবে না। এবং যাদের ইনার লাইন পারমিট, ইনার লাইন যেখানে চালু আছে, এই চালুটা হইলে যে বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টের 1870 আমি যে বলছিলাম, ওইটার ভিত্তিতে যেখানে যেখানে চালু আছে
এইগুলোতে এই আইনটা কার্যকর হবে না। তো এখন যদি আইনটা কার্যকর না হয় তাহলে আমাদের এর যে মূল বিষয়টা ছিল এখানে হইল যে 31 ডিসেম্বর 2014 এখানে কাট অফ ডেটটা হইল যে 31 ডিসেম্বর 2014 পরে যারা এসেছে তাদেরকে এখানে নাগরিকত্ব দেওয়া হবে না, এবং যারা 14 ডিসেম্বর 31 ডিসেম্বর 2014 আগে যারা এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে 71 যে 25 মার্চ 1971 যে এগ্রিমেন্টটা, এই মানে কি বলে যে ওই যে এটিটিএম এর যে এগ্রিমেন্টের ভিত্তিতে যে স্টেট গভর্নমেন্ট এটা বলেছিল যে হ্যাঁ আমরা এটা আইনটা করে ফেরত পাঠাবো, এটা কিন্তু এখন আমাদের আসাম অ্যাকর্ডের সঙ্গে রিলেটেড হয়েছে। 1985 যখন আসাম অ্যাকর্ড হয় ওই আসাম অ্যাকর্ডে কিন্তু ওইটা কিন্তু এখনো আমাদের সিটিজেনশিপ অ্যাক্টে কিন্তু চালু রয়ে গেছে, তাদের যে বিষয়টা রয়ে গেছে এখন তাদের উঠানে আমাদের যে স্পেশাল মানে হিসাবে তাদের ইয়েতে রাখা হলো, এই যে কি বলে সিটিজেনশিপ অ্যাক্টে। তো সিটিজেনশিপ অ্যাক্টে ওখানে বলা হলো ওই যে 25 ডিসেম্বর 25 মার্চ 1971 এটা রাখা হইব যে এবার পরবর্তী সময় যারা আসবে তারা কিন্তু এখানে বাংলাদেশের হিসেবে কি বলে ইন্ডিয়ান সিটিজেন হিসেবে তাদের এখানে নাগরিক হিসেবে ট্রিট হবে না, যার কারণে ওখানে তাদের যে মানে ইয়াতে এখনো এটা আমাদের সিটিজেন একটা বলা আছে শুধু আসামের ক্ষেত্রে এটা চালু, এটা অন্যান্য স্টেটের জন্য নয়, শুধু আসামের ক্ষেত্রে ওখানে বলা হয়েছে প্রথম। বেশ, মঙ্গল বাবা অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বুঝলাম, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আইনজীবী মঙ্গল দেববর্মার সঙ্গে, তবে সেই জায়গায় তিনি যে যুক্তি দেখিয়েছেন সেটা কোথাও গিয়ে এই যে সিএ তার কোথাও গিয়ে কিছুটা অংশেও বিরোধিতা রয়েছে, যেমনটা এক্ষেত্রে উঠে আসছে। তবে তার পাশাপাশি কথা বলে নেব কিরিট কিশোর দেববর্মা, যিনি রয়েছেন সমাজ সেবক, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব। তবে আজকের মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা তার যে বক্তব্য বা তার যে মেমোরেন্ডাম পেশ রাজ্যপালের সাথে দেখা করে তা ভীষণই তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা মনে করা হচ্ছে সামনে যেহেতু পঞ্চায়েত ভোট রয়েছে, পঞ্চায়েত ভোটের আগ মুহূর্তে হঠাৎই মথার বিধায়ক রঞ্জিত দেববর্মার যে বক্তব্য উঠে এসেছে তার ঘিরে চাঞ্চল্য। কিরিট বাবু, নিউজ ভ্যানগার্ডের লাইভে আপনাকে স্বাগত। কিরিট বাবু, এই যে আজকে মথার বিধায়ক রঞ্জিত দেববর্মার যে বক্তব্য উঠে এসেছে, তিনি যে দাবিগুলো তুলেছেন, কিভাবে দেখছেন এই সিদ্ধান্তকে এই মুহূর্তে দাঁড়িয়ে? আবার বলুন তো। যে সিদ্ধান্ত ইতিমধ্যে তুলেছেন মথার বিধায়ক, যার মধ্যে আমি একটু যদি উদাহরণ দিই, 1993 সালে রাজ্যপালের সাথে দেখা করে আজকে মেমোরেন্ডাম তিনি পেশ করেছেন। যার মধ্যে 1993 সালে এটিটিএফ জঙ্গির সাথে ভারতের স্বাক্ষর, 1988-তে টিএনভি সাথে ভারতের স্বাক্ষর, 25 মার্চে 71-এর 25 মার্চের পর যারা এসেছেন তাদেরকে পুশব্যাক করতে হবে, বা ধরুন ইনার লাইন পারমিট এডিসি এলাকায়, এই একের পর এক দাবি তিনি উত্থাপন করেছেন। পঞ্চায়েত ভোটের আগ মুহূর্তে হঠাৎ করে মথার বিধায়কের এই দাবি কিভাবে দেখছেন? ওকে, ধন্যবাদ সিস্টার। আমি তিনটা কথা বলবো। একটা, হয়তো তাদের আন্ডারস্ট্যান্ডিং এ এই যে গভর্নর কাছে যে ডেপুটেশন দিয়েছে ভালো, কোনো খারাপ না, এটা অনেকে সকলের অধিকার, 19 আর্টিকেল নাম্বার, কথা বলা, দাবি করা, ঠিক আছে সবকিছু। কিন্তু আরেকটা কথা হলো এই যে 1971 যে ইন্দিরা মুজিব যে এগ্রিমেন্টটা, এটা তো ইন্টারন্যাশনাল ইস্যু, এটা ভারত এবং বাংলাদেশের ইস্যু, এটা ইন্টারন্যাশনাল। তারপরে ইনারল্যান্ড পারমিশন, এই যে এটিটিএর যে এগ্রিমেন্ট, এটাও তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে তারা এগ্রিমেন্ট। আর ইনারল্যান্ড পারমিশন, আমি এই ব্যাপারে কিছু কথা বলি। যেমন এগ্রিমেন্টটা, মথার এগ্রিমেন্ট, তো এটা তো তারা এখন বর্তমান সরকারে, স্টেটেও তারা সরকার কোয়ালিশনে, এডিসিও সরকার তারা। আচ্ছা, তারপরে ইনারল্যান্ড পারমিশন এডিসিতে চালু করা, তারাও স্টেটেও সরকার, এডিসিও সরকার। আমার মনে হয় তারা যদি
সরকারের থেকে সরকারিভাবে তাদের স্টেট অ্যাসেম্বলি টেবিলে, এডিসি কাউন্সিল টেবিলে যদি প্রস্তাব এনে আলোচনা করে যদি তারা রিজলভ করে প্রস্তাব পাঠায়, আরো মনে হয় কার্যকরী এবং শক্তিশালী হবে। সেটা আমার ভিউস। আরেকটা কথা, ইন্দিরা মুজিব এগ্রিমেন্ট, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট। বর্তমান যে ম্যাডাম কীর্তি সিংকে তারা মথা থেকে নির্বাচিত করেছেন, সিলেক্ট করে নির্বাচিত করেছেন, হয়তো পদ্ম সিম্বল, এটা আমি বলবো 100% বিজেপি, 100% মথা, যাক তবু তিনি এখন নির্বাচিত এমপি। উনি তো হয়েছেন যে প্রাসাদের সমস্ত সমস্যা দাবি দাওয়া নিয়ে তিনি কাজ করবেন, কথা বলবেন, দিল্লি সরকারের কাছে দাবি করবে। তাই এখন তারা সময় নষ্ট না করে, এখানে সেখানে না ঘুরে, ইট ইজ বেটার দে ক্যান ইউজ দ্য পাওয়ার অফ অপরচুনিটি। এই যে সুযোগের যে ক্ষমতাটা তারা যে প্রয়োগ করে, সেটা তো তাদের লোক রয়েছে। আর এটিটিএফ এগ্রিমেন্ট, এটাও তো কেন্দ্র সরকারের সাথে তাদের এগ্রিমেন্ট। তো তারা যে বিজেপির সাথে তো কোয়ালিশন, রঞ্জিত দেববর্মা তো মথা, তারা এলাই উইথ দ্য বিজেপি, কেউ তো সরকারের লোক, এমএলএ। তাই আমার কথা হইল, তারা কিভাবে বুঝে ঠিক এইভাবে গভর্নরের কাছে ডেপুটেশন দিলেন, আমার কাছে মানানসই নাই। সিন্স দে আর ইন দ্য গভর্নমেন্ট, উইথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড রুলিং গভর্নমেন্ট কোয়ালিশনে, এইভাবে আলাদা না দিয়ে সময় নষ্ট করে তারা যদি কই, খুব ভালো হবে। এটা আমার ভিউস, আমার রিমার্ক, এটাই আর কি। একেবারে অনেক ধন্যবাদ কিরিট বাবু আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ। কথা বলছিলাম সমাজসেবক কিরিট দেববর্মার সাথে। তবে এডিসি এলাকায় ইনার লাইন পারমিট থেকে শুরু করে যে দাবি আজকে তোলা হয়েছে মথার পক্ষ থেকে, তাতে করে পঞ্চায়েত ভোটের আগে কোথাও গিয়ে সরকারের দিকে ঘুরিয়ে চাপ, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।